আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর খবর। গ্রুপ পর্বে নিয়ম রক্ষার শেষ ম্যাচে জর্ডানকে 3-1 গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয়ে পূর্ণ 9 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে আলবিসেলেস্তারা। 60 মিনিটে বদলি হিসেবে নেমে বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোলের রেকর্ড গড়েন লিওনেল মেসি। 4 জুলাই নক আউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে স্ক্যালোনির শিষ্যরা। মেসিবিহীন আর্জেন্টিনা কেমন করবে, সেই প্রশ্নের উত্তর কিছুটা হলেও মিলেছে ডালাসের এটিএনটি স্টেডিয়ামে। জর্ডানের বিপক্ষে 9 পরিবর্তন নিয়ে একাদশ সাজান কোচ লিওনেল স্ক্যালোনি। বিশ্বকাপে অভিষেক হয় জিওভান্নি সিমিওনে 5 সহ এক ঝাঁক তরুণের। বিকল্প একাদশ নিয়েও শুরু থেকে জর্ডানের উপর চড়াও হয় আলবিসেলেস্তারা। কাঙ্ক্ষিত গোল আসে ম্যাচের 19 মিনিটে। দারুণ সেট পিসে উদযাপনের উপলক্ষ এনে দেন জিওভান্নি লো সেলসো। এর আগে বিশ্বকাপে 8 ম্যাচ খেলে গোলের দেখা পাননি লাউতারো মার্টিনেজ। অবশেষে 9ম ম্যাচে এসে ফুরলো অপেক্ষা। আলভারেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সফল স্পট কিকে মার্টিনেজ নিজের নামের পাশে লেখালেন প্রথম বিশ্বকাপ গোল। প্রথমার্ধে 73% বলের দখল ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। সফল পাস ছিল 93%। 3টি অন টার্গেটে শট নিয়ে 2টিতেই গোল। বিরতির পর অফসাইডে বাতিল হয় জিওভান্নির করা গোল, আর গোলবার হতাশ করে লাউতারো মার্টিনেজকে। পাল্টা আক্রমণে ব্যবধান কমায় জর্ডান। 55 মিনিটে দারুণ হেডে স্কোরশিটে নাম তোলেন বদলি ফরওয়ার্ড মুসা আল তামারি। এবারের বিশ্বকাপে প্রথম গোল হজম করে আর্জেন্টিনা। গোল খেয়ে পরিকল্পনায় পরিবর্তন আনেন কোচ স্ক্যালোনি। 60 মিনিটে মাঠে নামেন মেসি, ম্যাকালিস্টার ও আলমাদা। 2 স্কোরার মার্টিনেজ ও জিওভান্নির সঙ্গে উঠিয়ে নেওয়া হয় নিকো পাচকে। মাঠে নেমেই নিজের ঝলক দেখালেন এলেমটেন। 1 যুগ পর পেলেন ফ্রি কিক গোল, গড়লেন নতুন রেকর্ড। বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে টানা 7 ম্যাচে করলেন গোল, ছাড়িয়ে গেলেন জাস্ট ফন্টেইন ও জিয়া জিনহোকে। শেষ পর্যন্ত বড় জয়ে গ্রুপ পর্ব শেষ করলো আর্জেন্টিনা। 1930, 38, 2010 এবং 2014 বিশ্বকাপের পর এবারই বিশ্বকাপে গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। তবে এর আগের বিশ্বকাপগুলোতে গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেছিল তার কোনোটিতেই চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে এবার নিশ্চয়ই সেরকমটা হবে না, সেই প্রত্যাশাই করছে আর্জেন্টিনার সমর্থকরা। বিপরীতে জর্ডানের প্রাপ্তি একেবারেই কম নয়। তারা আর্জেন্টিনাকে এবারের বিশ্বকাপে প্রথম গোল দিয়েছে এবং গ্রুপ পর্বে 3 ম্যাচে হারলেও তারা গোল করেছে প্রতিটিতেই। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় পর্দায় আর্জেন্টিনা জর্ডান ম্যাচ উপভোগ করেছেন ভর্তক সমর্থকরা। সকাল থেকে আকাশি সাদা জার্সিতে ভরে ওঠে টিএসসি এলাকা। কারো হাতে বিশাল পতাকা, কেউ মুখ রাঙিয়েছিলেন প্রিয় দলের রঙে। জয়ের পর মিছিল স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। ম্যাচের শুরু থেকে উত্তেজনায় টান টান টিএসসি। প্রথম গোল হতেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। গোলের পর গোল, সঙ্গে উল্লাস। কেউ লাফিয়ে উঠছেন, কেউ বন্ধুদের জড়িয়ে ধরছেন, আবার কেউ মোবাইল ক্যামেরায় ধরে রাখছেন সেই আনন্দের মুহূর্ত। হয়তো 3-1 মতো হতে পারে। 3-0 আমরা প্রত্যাশা করতেছি আর কি। মেসির বাইরের যে আর্জেন্টিনার বিকল্প অনেক প্ল্যান আছে, এই ম্যাচের মাধ্যমে আমরা সেটাই প্রমাণ পাচ্ছি। ম্যাচের আগে একটি প্রশ্নই ঘুরছিল সবার মুখে, মেসি কি খেলবেন? শুরুতে বেঞ্চে থাকলেও বদলি হিসেবে নামেন আর্জেন্টাইন অধিনায়ক। নেমেই দুর্দান্ত এক ফ্রি কিকে গোল পান এলেম10। ভক্ত সমর্থকদের উল্লাসে কেঁপে ওঠে ক্যাম্পাস। মেসি ফুলফিল করে দিছে। মেসি ছাড়াও আমাদেরকে অন্যান্য বাকি যে 10 প্লেয়ার আছে তারা আমাদেরকে হতাশ করে না। ব্রাভো আর্জেন্টিনা, ভ্যামোস আর্জেন্টিনা, লিও মেসির জয় হোক। জর্ডানের বিপক্ষে 3 বার জালের দেখা পায় আর্জেন্টিনা। জর্ডান একটি গোল শোধ করলেও শেষ হাসি হেসেছে বর্তমান চ্যাম্পিয়নরাই। 3-1 গোলের জয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে আর্জেন্টিনা। গ্রুপে টিম যেগুলো পড়ে সবগুলো তো নরম টিম। এই নরম টিমের সাথে 4-5টা গোল এগুলো তো আরো বেশি দেওয়ার কথা ছিল। র্যাঙ্কিং এর নাম্বার 1 দলের জন্য সব দলই ছোট দল, সো বলার কিছু নাই। আর্জেন্টিনার সামনে স্পেনও ছোট দল, ব্রাজিলও ছোট দল, মরক্কো ছোট দল, পর্তুগালও ছোট দল। ডিফেন্স, ফরওয়ার্ড, মিডফিল্ড সব জায়গায় 100-100 সবাই ভালো করেছে। সবার পরিশ্রমে আমার মনে হয় আজকের জয়টা এসেছে।
খেলা শেষ, কিন্তু উৎসব তখনও শেষ হয়নি। টিএসসি থেকে বেরিয়ে সমর্থকদের অনেকেই শুরু করেন বিজয় মিছিল। ঢোল, পতাকা আর আর্জেন্টিনা আর্জেন্টিনা স্লোগানে মুখর পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নাটকীয় ম্যাচে ৩-৩ গোলে ড্র হলো আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচ। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল ইরান। শেষ দিকে ম্যাচ ছিল ২-২ সমতায়। অতিরিক্ত সময় শেষ মুহূর্তে মনে হচ্ছিল ড্র নিয়ে মাঠ ছাড়বে দুই দল, কিন্তু যোগ করার সময় শেষ মুহূর্তে নিজের জোড়া গোল পূর্ণ করে আলজেরিয়াকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন রিয়াদ মাহরেজ। অস্ট্রিয়া যখন বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার অবস্থা, তখন ম্যাচের একেবারে শেষ আক্রমণে হেডে গোল করে অস্ট্রিয়াকে ৩-৩ সমতা এনে দেন সাসা কালাইডজিচ। শেষ মুহূর্তেই সেই গোলেই টিকে যায় অস্ট্রিয়ার বিশ্বকাপ স্বপ্ন। আর তাতেই কপাল পুড়ে ইরানের। বিশ্বকাপ থেকে ছিটকে যায় ইরান, অস্ট্রিয়া কিংবা আলজেরিয়া, যে কোনো একটি দল জিতলেই সেটা তৃতীয় দল হিসেবে নকআউটে উঠতে পারবে ইরান। শেষ পর্যন্ত নানা চড়াই উতরাই পেরিয়ে আসা ইরানকে বিদায় নিতে হলো এবারের বিশ্বকাপ থেকে। কলম্বিয়ার একের পর এক আক্রমণ ঠেকিয়ে গোলশূন্য ড্র আদায় করে নিয়েছে পর্তুগাল, যার ফলে কে গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউট পর্ব রোনালদোর দল, আর সেরা হয়ে রাউন্ড অফ 32-তে হামেস রদ্রিগেজরা। ম্যাচের শুরু থেকে পর্তুগালের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলে কলম্বিয়া। গ্রুপ সেরা হতে রোনালদোর দলের জয়ের বিকল্প ছিল না। এমন পরিস্থিতিতে পর্তুগাল নয়, আধিপত্য দেখিয়েছে হামেস রদ্রিগের লুইস দিয়াসের দল। পুরো ম্যাচে পর্তুগালের 13টির বিপরীতে 24টি শট নিয়েছে কলম্বিয়া। পাসিং, বল পজিশনে সবকিছুতেই আধিপত্য ছিল লাতিন আমেরিকার দলটির। ম্যাচের ইনজুরির সময় পর্তুগালের জালে বলও জড়িয়েছিল কলম্বিয়ার সানচেজ, কিন্তু অফ সাইডে বাতিল হয় গোল। ড্রয়ের ফলে 7 পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে কলম্বিয়া, যেখানে তাদের প্রতিপক্ষ ঘানা। আর রাউন্ড অফ 32-তে রোনালদোর দল পেল ক্রোয়েশিয়াকে। পানামাকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠল ইংল্যান্ড। প্রতিপক্ষের একের পর এক আক্রমণে প্রথমার্ধে নিজেদের বক্সেই ব্যস্ত ছিল পানামা। অবশ্য গোলের দেখা পায়নি থমাস থুলেসের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে 62 মিনিটে লিড নেয় ইংলিশরা। কর্নার থেকে বক্সের মধ্যে জটলায় বা পায়ে নিখুঁত পেসিংয়ের বল জালে পাঠান জুড বেলিংহাম। মিনিট 5 পর ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। কর্নার থেকে এবারও ম্যান মার্কিংয়ে ভুল করেন পানামার ডিফেন্ডাররা। হ্যারি কেনের দারুণ দক্ষতায় লাফিয়ে হেডে পরাস্ত করেন গোলরক্ষককে। তাতে জয় নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের। শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি কোনো দলই। তাতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পানামা। ঘানাকে 2-1 গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। হেরেও পরের রাউন্ডে পা দিয়েছে ঘানা। এই জয়ের মাধ্যমে লুকা মদ্রিচরা গ্রুপ রানার আপ হয়ে পরের রাউন্ডে উঠেছে। বিশ্বকাপে বাঁচা মরার ম্যাচে প্রথমার্ধে 30 মিনিটে পেতার সুচিচের গোলে লিড নেয় ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধে 73 মিনিটে ডেরিক লুকাসেনের গোলে সমতায় ফেরে ঘানা। ম্যাচ শেষ হওয়ার আগে 2-1 ব্যবধান করে ক্রোয়েটরা। 83 মিনিটে নিকোলা ভ্লাচিচের গোলে জয় নিশ্চিত হয় দলটির। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং মায়া ও নাদিম ইসলামকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, এডিসি রাশিদুল ইসলাম ও ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারক প্যানেল রায় ঘোষণা করে। এছাড়াও এই মামলার আরও 2 আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড এবং এএসআই তরিকুল ইসলাম ভুইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলায় মোট 13 জন সাক্ষ্য দিয়েছেন। গত বছরের 7 আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। একই বছরের 18 সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। এ রায় সন্তুষ্ট প্রসিকিউশন। শহীদ পরিবার ন্যায় বিচার পেয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এই মামলার মধ্যে আনুষঙ্গিক যে আহত এবং নিহত হওয়ার সপক্ষে যেসব এভিডেন্স ছিল সেগুলো আমরা উপস্থাপন করেছি এবং আজকে এই মামলাটি সম্পূর্ণরূপে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মাননীয় ট্রাইব্যুনাল 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি। এই রায়ের মধ্য দিয়ে আমাদের শহীদ পরিবার
এবং আহত পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন বলে আমরা বিশ্বাস করি। মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসো কার্যালয় ঘুরে দেখেন তিনি। প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন। স্পারসো চেয়ারম্যান মোহাম্মদ রাশেদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রম সম্পর্কে তারেক রহমানকে বিস্তারিত জানান। এ সময় প্রধানমন্ত্রী স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। আশা করেন জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে এই মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। প্রস্তাবিত বাজেটকে ঋণ করে ঘি খাওয়ার সাথে তুলনা করেছেন জামায়াতের সংসদ সদস্যরা। সকালে বাজেট আলোচনায় তারা বলেন, সক্ষমতার বাইরে বিশাল পরিকল্পনা কেবল বিলাসিতা। বিপরীত মন্তব্য সরকার দলীয় এমপিদের। বলেন, অল্প আয়ের মানুষের কথা মাথায় রেখে বাজেট প্রস্তাব করা হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী অভিযোগ করেন, কেবল ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত বিরোধী দল। স্বাস্থ্য খাত নিয়ে তাদের কোনো ভাবনা নেই। বাজেট আলোচনা শেষ দিনে অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। সরকার দলীয় এমপিরা বলেন, এ বাজেট জনমানুষের। সামাজিক নিরাপত্তা বেষ্টনের মাধ্যমে গরিবের কষ্ট লাঘবের চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ব্যাংকিং খাতে ষড়যন্ত্র এড়াতে ১,৫০০ টাকার নোট বাতিলের দাবি জানান। প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, অর্থ পাচারকারীদের শাস্তির মুখোমুখি করতে না পারলে অর্থনীতি টেকসই করা সম্ভব নয়। এমপি হলেই তার একটা ব্যাংক লাগবে, এমপি হলেই, নেতা হলেই তার লিজিং কোম্পানি লাগবে। প্র্যাকটিস বন্ধ করতে হবে, ব্যাংক কমে ফেলতে হবে। ব্যাংক দরকার নেই, ব্যাংক জনগণের টাকা দিয়ে ব্যাংকে ঘাটতি পূরণ করতে হয়, ব্যাংক কমায় ফেলতে হবে। আর ব্যাংক কমে ফেললে এখন টাকা কিভাবে আসবে? কেন আমরা চেঞ্জ করি না কেন? আমরা টাকা, নগদ টাকা ঘরে, যেহেতু ব্যাংকের মানে রাস্তা নাই, নগদ টাকা ঘরে। এবং যারা সৈরা যাচ্ছিল টাকাটা তারা বসে রাখে, নগদ টাকা ফেলে চলে গেছে এবং ঘরে ঘর টাকা আছে, কিন্তু ব্যাংকে রাখে না মানুষ। আমরা 500 টাকা, 1,000 টাকার নোটা আমরা ব্যান করে দিই না। 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলের টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগাল করবে। দেখা যাচ্ছে আমার বাজার ঘাটতি ফিল আপ হয়ে যাবে, 2 লক্ষ 2.5 লক্ষ প্রায় ব্যাংকের টাকা লিগাল হয়ে যাবে টাকাটা, এবং সেটা আপনার ইনভেস্টমেন্ট হবে, মানে ইকোনমিক হুইল ঘুরবে। যারা 28 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে, এই পাচারকারীদেরকে, এই দুর্বৃত্তদেরকে যদি শাস্তির মুখোমুখি না করা যায়, তাহলে অর্থমন্ত্রীর যে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা সেটি ডিফিকাল্ট হবে। বিরোধী দলের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ক্ষমতার ভাগ নিয়ে ব্যস্ত তারা, স্বাস্থ্যখাত নিয়ে তাদের ভাবনা নেই। এ সময় সড়ক, রেল ও সেতু মন্ত্রণালয়ের জন্য বাজেটে বরাদ্দের নানা দিক তুলে ধরেন প্রতিমন্ত্রী। যে বাজেটে অপরিকল্পিতভাবে এখানে সেখানে বিল্ডিং আর হাসপাতাল তৈরি করার কোনো পরিকল্পনা নেই। এই বাজেট, আমাদের বিরোধী দল মাঝে মাঝে এই সংস্কারের কথা বলেন, জুলাই সনদের কথা বলেন। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি। এই বাজেটে এই সড়ক পরিবহন, মহাসড়ক বিভাগে প্রায় 36,917 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে উন্নয়ন কাজের জন্য রাখা হয়েছে 30,741 কোটি টাকা। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে 106টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। আগামী দিনে বাংলাদেশে 3,000 কিলোমিটার আধুনিক নিরাপদ এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে ইনশাল্লাহ। জামায়াতের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, ঋণ করে ঘি খাওয়ার মতো পরিকল্পনা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক নয়। বলেন, ঘাটতি বাজেট জাকাত ফান্ড থেকে পূরণ করা সম্ভব। উপরের হাতটা ভালো, নিচের হাতের চাইতে। নিচের হাত মানে ফকিরের হাত। ঋণ করা মানে ফকিরের কাজ। এই ফকিরি করে দেশ চালানো যাবে না। মাননীয় স্পিকার, আমাদের নিজের সম্পদকে সংগ্রহ করে আমাদের সম্পদ দিয়ে দেশ চালাতে হবে। ঋণ করে ঘি খাওয়ার মতো পরিকল্পনা করলে এটা আমাদের জাতি এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি।
জনগণের হাতে কার্ড না দিয়ে কাজ তুলে দেওয়ার আহ্বান জানিয়ে মুজিবুর রহমান বলেন, তাহলেই শ্রেষ্ঠত্বের মর্যাদা রক্ষা করতে পারবে বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় সদস্য। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে জড়ালো 2 ইউনিয়নের অন্তত 15টি গ্রামের মানুষ। এতে পুলিশ সহ আহত হয়েছেন অর্ধশতাধিক। সকাল 8টার দিকে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় সংঘর্ষে জড়ায় তারা। এতে বন্ধ হয়ে যায় ঢাকা ফরিদপুর বরিশাল মহাসড়কের যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পুলিশ জানায়, পুকুরিয়া বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মানিকদাহ ইউনিয়নের সুলতান মাতুব্বরের সমর্থক ও হামিরদি ইউনিয়নের শিরু মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছোড়ে, তবে থামানো যায়নি সংঘর্ষ। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় 5 ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সংঘর্ষ থামলেও বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে। এই সংঘর্ষের বিষয়ে বিস্তারিত তথ্য আমরা জেনে আসবো। ফরিদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম হিমেল। হিমেল, এই যে অন্তত 15টি গ্রামের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে একটি সংঘর্ষ তৈরি হলো, তো এখন সেখানকার কি পরিস্থিতি দেখছেন? সংঘর্ষ থেমেছে কিনা এবং যান চলাচলের কথা যেটা বলছিলাম সেটা স্বাভাবিক হয়েছে কিনা? হ্যাঁ মারফি, যান চলাচল যে বিষয়টি সেটি আসলে দুপুর 12:30টার পর থেকে স্বাভাবিক বলা চলে। এখন পুরোপুরি স্বাভাবিক, আর সংঘর্ষ পুরোপুরি থেমে গেছে এবং পরিস্থিতি পুরোপুরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে। যারা সংঘর্ষে লিপ্ত হয়েছিল তারা ফিরে গিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যারা যে স্টেশন থেকে এসেছিলেন তারাও তাদের নিজেদের স্টেশনে ফিরে গিয়েছেন। এই সংঘর্ষে আপনি জানেন যে সকাল 8টা থেকে এই সংঘর্ষ শুরু হয় এবং চলে প্রায় 12টার পর পর্যন্ত। এই সংঘর্ষে আমরা যতদূর খবর পেয়েছি, সাংবাদিক, পুলিশ সহ দুই পক্ষের প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। তাদের গুরুতর যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, কারণ বেশিরভাগ আহতই হয়েছে ইটের আঘাতে। দুই পক্ষই ইটের ছোড়াছুড়ি করেছেন। এক কথা বলতে গেলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক, যান চলাচল স্বাভাবিক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দায়িত্বরত রয়েছেন তাদের সাথে কথা বলেছি। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি, কোনো অভিযোগ এখনো পর্যন্ত দাখিল করা হয়নি। আপনাকে ধন্যবাদ হিমেল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতদের মরদেহের জায়গা হচ্ছে না হিমঘরে কিংবা মর্গে। সারি সারি মরদেহ রাখতে হচ্ছে খোলা জায়গায়। তীব্র গরমে ছড়াচ্ছে দুর্গন্ধ। এর মধ্যেই আপনজনকে খুঁজে চলেছে বহু মানুষ। নিখোঁজ প্রায় 60,000 মানুষের সন্ধানে ধ্বংসস্তূপ আর মর্গের সামনে ভিড় করছে স্বজনরা। ভূমিকম্পে ধসে পড়া ভবন থেকে উদ্ধার করা হচ্ছে একের পর এক প্রাণহীন দেহ। হাসপাতালের হিমঘরে এত মরদেহ রাখার জায়গা নেই, তাই রাখা হচ্ছে খোলা আকাশের নিচে। তীব্র গরম, 32 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা। উপকূলীয় শহর লা গুয়ারায় সরকারি এক স্থাপনার সামনে সারি সারি উদ্ধারকৃত লাশ। যদি মেলে প্রিয়জনের মরদেহ, সেই আশায় তীব্র রোদ মাথায় নিয়েই লাশ শনাক্তে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন স্বজনরা। বিশেষজ্ঞদের মতে জীবিত কাউকে উদ্ধারের জন্য প্রথম 48 থেকে 72 ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে খাবার ও পানির ব্যবস্থা থাকলে সেই সময়সীমা কিছুটা বাড়তে পারে। তাই ধ্বংসস্তূপের সামনে প্রিয়জনকে জীবিত পাওয়ার ক্ষীণ আশাও করছেন অনেকে। আমি টানা এখানেই দাঁড়িয়ে আছি, আশা করছি ধ্বংসস্তূপের নিচে আমার বোনকে মৃত পাবো না, জীবিত ফিরে পাবো তাকে। সরকারি তথ্য মতে ভেনেজুয়েলার ভূমিকম্পে নিখোঁজ প্রায় 60,000 মানুষ। কিন্তু উদ্ধার তৎপরতার ধীরগতির জন্য আপনজনের মৃতদেহ পাওয়াই এখন সৌভাগ্য। ভূমিকম্পে সবকিছু হারানো মানুষগুলো মরদেহ সৎকারে প্রয়োজনীয় অর্থ জোগাড়েও বিপাকে পড়ছেন। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।